তুলি, দেখ তো লাইটারটা কোথায়? মনে হয় লোডশেডিং হলো। একটা মোমবাতি জ্বালাতে হবে। এই না মা, ধরো। এরকম আচমকা লোডশেডিং অবশ্য আমার জীবনে অনেক দিন ধরেই লেগে আছে। অন্ধকার ব্যাপারটা আমার গা সওয়া। ইনফ্যাক্ট বেশ থ্রিলিং লাগে মাঝে মধ্যে, ঠিক যেমন অ্যাডভেঞ্চার মুভিগুলোতে মিউজিক, অ্যাম্বিয়েন্স একটা ইন্টিগ্রাল পার্ট, সেরকমই এই অন্ধকার আমার জীবনে একটা মোটিভেটিং স্পেশাল এফেক্টের প্রেক্ষাপট দেয়। এই অন্ধকারের দিকে চোখে চোখ রেখে দেখতে আমার খারাপ লাগে না। মা, তাড়াতাড়ি লাইটটা অফ করো না, ঘুমাতেই দেবে না শান্তিতে। আচ্ছা আচ্ছা, নেভাচ্ছি। উফ। আমি সকালে উঠে রোজ হাঁটতে বেরোই আলো ফোটার আগেই। পৃথিবী ছাপিয়ে থাকা রাতের অন্ধকারকে পরাস্ত করে যখন পূর্ব দিকটা আলোকিত হয়ে ওঠে, সেটা দেখতে ও অনুভব করতে আমার খুব ভালো লাগে। জীবনে চলার পথে মনের জোরটা মনে হয় রিফুয়েলিং হয় অনেকটা। আর এই ভোরবেলাটায় একা একা একটু নিরিবিলিতে হেঁটে চলে বেড়াতে বেশ লাগে। আমার জীবনে চ্যালেঞ্জ আর অ্যাডভেঞ্চারের বিশেষ একটা অভাব ছিল না 18-এ পা দেওয়ার পর থেকেই। হঠাৎ করে ফ্যাক্টরি লক আউট হয়ে যাওয়াতে বাবা চাকরি হারান। আমি তখন ঘোরতর প্রেমে হাবুডুবু খাচ্ছি তীর্থর সাথে। চোখে বিয়ের জলজলে স্বপ্ন, পারলে বিয়ের পিঁড়িতে এনি টাইম লাফিয়ে উঠে পড়ি আর কি। কিন্তু বাবার তৎকালীন ডুবন্ত অর্থনৈতিক পরিস্থিতিকে মাথায় রেখে কথাটা আর পারতে পারিনি। বেশ কয়েকটা টিউশন করে সংসারে যতটুকু পারি কন্ট্রিবিউট করার চেষ্টা চালিয়েছি। তীর্থ এর মধ্যে একটা ভালো চাকরি পেয়ে যায় বিদেশে। ওর বিয়ের তাড়া ছিল, আমি পিছিয়ে আসি তখন। সাধের সম্পর্কটাও কেটে যায়। প্রথম প্রেম তো, খুব কষ্ট হয়েছিল। মনে হয়েছিল যেন কেমন একলা হয়ে গেলাম। যাই হোক, তারপর কলেজ পাশ করে একটা ভালো চাকরি জুটে যায়। সংসারের হাল অনেকটাই ধরে ফেলেছি তখন। আমার অফিসেই
কর্মরত আবির সান্যালের সঙ্গে একটা নতুন সম্পর্কের সূচনা ঘটেছে। বাবা মায়ের সম্মতি আর আশীর্বাদে বিয়েটাও তাড়াতাড়ি হয়ে যায় আমাদের। জীবনের একটা নতুন অধ্যায় শুরু। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Tuli. Happy birthday to you. Happy birthday, Tuli. Happy birthday, Shona. Thank you. খুব লক্ষ্মী হয়েছে আমাদের টুলিটা, ভীষণ লক্ষ্মী। রুমি মাসি একটা বড় পিস দিও। হ্যাঁ, একটা ভালো না? ভীষণ ভালো। ও মাই গশ, ও মাই গশ। মা কটা বাজে? কেন? আই এম অলরেডি লেট। আমার স্কুল ফ্রেন্ডের সঙ্গে একটা ভিডিও কল আছে। সরো। এই তুলি শোন, যদি ওই বাদর ছেলেটা কলে থাকে তুই কিন্তু কল ড্রপ করবি, বলবি তোর মাথা ব্যথা করছে, বুঝতে পেরেছিস? উফ মা, তুমি ভীষণ চিন্তা করো, আমি লেট হয়ে যাচ্ছি। ওকে? আমার একদম ভাল লাগে না ছেলেটাকে। ছাড় না রে, তুই না বড্ড ভাবিস তুলিকে নিয়ে। মেয়েটা কিন্তু বড় হচ্ছে। তুলি তখন বছর দেড়েক। আমি আর আবির সাত করে দুজনে নামটা রেখেছিলাম। ভেবেছিলাম তুলির টানে জীবনটা নানান রঙে ভরে উঠবে, কিন্তু তুলির প্রতি সেই মনের টানটা হয়তো শুধু আমার জন্যই বরাদ্দ ছিল। জানিস তো মামা, তুই যখন প্রথম জীবনে আসলি আমাদের, কি খুশি ছিলাম আমরা সবাই। চারিদিকে শুধুই যেন মনে হতো আনন্দ আর আনন্দ। কত কিছু নতুন স্বপ্ন দেখা। Everything was just so much in place. মা, আমার ছোটবেলায় লোকে কি বলতো? বলতো তো, কি মিষ্টি ছিলি দেখতে, ঠিক যেমন এখনটা তেমন ঠিক ছিলি, সবাই বলতো। আর তখন তো আর এত ফেসবুক করতাম না, তাই কমেন্টে তো আর কেউ বলতে পারতো না কিউট, অ্যাডোরেবল, মুখে বলতো। তুলি জীবনে আসার বছরখানেক পর থেকেই আবির কেমন যেন বদলে যেতে শুরু করেছিল। ক্রমেই বুঝলাম ওর জীবনে আমি আর তুলি ছাড়াও নতুন অন্য কেউ আছে, আর তার প্রাধান্যটাই ক্রমবর্ধমান। আমাদের সম্পর্কটা ঠিক স্টেজ 4 মেটাস্ট্যাটিক ক্যান্সারের মতো। ইনফিডিলিটি ডিটেকশনের পর দ্রুত এক কঠিন সমাপ্তির দিকে নিক্ষিপ্ত হলো। জীবনে আবার খুব খুব একলা লেগেছিল নিজেকে। আবির তুলির কাস্টাডি চায়নি, আমাকে প্রচুর টাকা খরপোশ অফার করেছিল কোর্টে। ও জানতো কোনো দিন আমি ওর ওই দান অ্যাকসেপ্ট করব না। আত্মসম্মানবোধটা আমার বরাবরই বড্ড কড়া।
তবে তুই আজকে দুপুরে বিরিয়ানিটা যা ভালো বানিয়েছিলি না রে, জাস্ট টু গুড, মানে ফাটাফাটি হয়েছিল। অনেকদিন পর এত ভালো বিরিয়ানি খেলাম। তবে তুই এরকম হঠাৎ একটা বিরিয়ানির হাঁড়ি নিয়ে একটা সারপ্রাইজ ভিজিট দিলি, খুব সত্যি খুব ভালো লেগেছে। যাক, তোর যে ভালো লেগেছে এটাই আমার জন্য অনেক। তোর তো আবার আমার কোনো ভালোই চোখে পড়ে না, সারাক্ষণ শুভ আর শুভ। ভীষণ রাগ হয় আমার মাঝে মধ্যে। না রে, তুই না রাগ করিস না। দেখ, তুই আর তুলি ছাড়া আমার কে আছে বলার। যাই হোক, তুই যে এবার রান্না বান্নায় মন টন দিচ্ছিস এটা কিন্তু খুব ভালো, তোর জন্য ভালো, শুভর জন্যও ভালো। শুভকে বিয়ের পর কিছুটা হলেও কাজে লাগবে। ছেলেটার বাইরের খাবার খেয়ে খেয়ে আর কিছু নেই পেটের। আবার সেই শুভসেন্ট্রিক চিন্তা ভাবনা, একদম না মা ঠাকুমাদের মতন। আচ্ছা, আমি কি বানের জলে ভেসে এলাম নাকি রে? এই শোন, আমি না ওইসব পারবো না। আর রান্না মানেই একটা ফেমিনাইন লাইবিলিটি, তাই না? আর আমার কি কোনো কাজকর্ম নেই? সারাক্ষণ এই বরের জন্য রান্না বান্না করে তার গ্যাস্ট্রোএন্টারোলজিক্যাল রিহ্যাবিলিটেশনের প্রতি আমাকে মনোনিয়োগ করতে হবে? সত্যি? শোন, ঠিক সেটা নয়। দেখ, ভগবান যেরকম ছেলেদের আর মেয়েদের অ্যানাটমিক্যালি ডিফারেন্ট বানিয়েছেন না, সেরকম মেন্টালিও, ঠিক আছে? দুজনকেই তাদের যে সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউটসগুলো লাইফের ডিফারেন্ট সিচুয়েশনে এফেক্টিভলি অ্যাপ্লাই করতে লাগে, বুঝেছ? তো এতে আমি কি করতে পারি? তুই না যত দিন যাচ্ছে বড্ড বেশি ফিলোসফিক্যাল হয়ে যাচ্ছিস কিন্তু। সে তুই যাই বলিস, যতটুকু সংসার করেছি জীবনে থেকে এটুকু বুঝেছি যে মেয়েদের যে এই পরিবার ধারণ ক্ষমতা বা ধর পার্সিভারেন্স টুয়ার্ডস হেলথ, এটা একটু হলেও সবার থেকে বেশি। মানে পরিবারের সবার খেয়াল রাখা, টেক কেয়ার করা, এই আর কি, জানিস তো? আর আমার মনে হয় পরিবারের বাকিরাও কোথাও সেই মানে মানে অ্যাটেনশন বা কেয়ার যাই বলিস না কেন, ওটা পেয়ে সাবকনশিয়াসলি বেশ অ্যাসিওর্ডও ফিল করে। এটা অবশ্য পুরোপুরি আমার চিন্তা ভাবনা। উফ, সত্যি তুই কত বুঝিস, তাই না? আমি আজ অব্দি এত ডেপথে গিয়ে এত কিছু অ্যানালাইজ করেই উঠতে পারলাম না। শোন, বিয়েটা করে নে, তাহলেই ঠিক বুঝে যাবি। কেন? বিয়ের পরে কি আমি নতুন করে আমার এই আমিটাকে চিনব নাকি? না রে, জীবনের ডিফারেন্ট ফেজে ডিফারেন্ট পার্সপেক্টিভস তৈরি হয়, বোঝ এটা। আচ্ছা, তাই বুঝি? আর সেই কোএফিসিয়েন্ট অফ রিলেশনটা, মানে কেন তোমার সাথে আমি সম্পর্ক রাখবো, ব্যক্তিবিশেষে ভ্যারিয়েবল, বুঝলি তো? আর অল রিলেশনশিপস আর আ মিয়ার বিজনেস, নো আরওআই, নো সাস্টেনেবিলিটি। আর মনে রাখবি যে কেউ শুধুমাত্র একটা লিমিট অবধি তোর ভালোটা ডাইজেস্ট করতে পারবে। আফটার আ সার্টেন পয়েন্ট, জেলাসি, রেষারেষি, আরও কত কি। শোন, তুই না একটা সাইকো অ্যানালিসিসের চ্যানেল খোল, আমি আমার সমস্ত সেভিংস দিয়ে তোকে সাপোর্ট করব। আর আমি একদম 100% শিওর পুরো কাঁপিয়ে চলবে। তুই থাম, জানি একটু বেশি বলে ফেললাম, ঠিক আছে? আজকে তোদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, তাই না?
বিশেষ করে তুই যে কী করে সব কিছু হারালি আমি এখনো বুঝে উঠতে পারি না। তোর মতন একটা মানুষ যে কিনা পরিবার, দায়িত্ব, কর্তব্য সব কিছু এত ডেলিকেটলি বোঝে আর পালন করে এসেছে সব সময়। ছাড় না ওসব কথা আজ। জীবনে তো প্রশ্নের সংখ্যা উত্তরের থেকে অনেক বেশি। আর জানিসই তো, কিছু প্রশ্নের উত্তরের পিছনে না ছোটাই ভালো। তাতে বিশেষ লাভ কিছু হয় না, শুধু মনের ক্ষয় হয়। জীবনে কিছু ব্যাপার অ্যাকসেপ্ট করে এগিয়ে চলতে পারাটা না একটা খুব ইম্পর্ট্যান্ট আর্ট। সেটা বেশ কিছুটা রপ্ত করতে পেরেছি বলেই হয়তো আজ আমি তোর সামনে দাঁড়িয়ে। কবেই শেষ হয়ে যায়নি আমি। ও প্লিজ, এসব শেষ শেষ হয়ে যাওয়ার কথা একদম বলবি না তো। তুলির আর আমার তোকে দরকার। উই নিড ইউ। বাবারে, সে কখন থেকে হাঁটছি তোর সঙ্গে না, মানে হাঁটতে বেরোলে পাগুলো জাস্ট ব্যথা করতে আরম্ভ করে। আর আমার না অফিসের অনেক কাজ আছে, চল না রে বাড়ি যাই। খুব চাপ যাচ্ছে রে এ কদিন, খুব চাপ। হ্যাঁ চল। চল, তো কি আর আটকাবো না। রুমি মেয়েটা খুব ভালোবাসে আমায়, প্রচণ্ড সেন্সিটিভ, কিন্তু ওপর থেকে দেখে বোঝা যায় না। রুমির মনে ছিল যে আজকে আমাদের বিবাহ বার্ষিকী। 15 বছর তো হয়ে গেল। মাঝে মধ্যে সত্যি খুব একা লাগে, কাউকে বলে বোঝাতে পারি না। জীবনের প্রতি খুব অভিমান হয়, সেটা রুমি বোঝে, তাই সবসময় খুব সেন্সিটিভলি আগলে রাখে আমায়। আমি আজ একলা আকাশের নিচে, দামাল হাওয়া দাপিয়ে বেড়ায় পাশে। বন্ধ চোখের আড়াল থেকে দেখি ক্লান্ত জীবন হাঁটু গেড়ে বসে। টুকরো যত হয়েছিল সব ভালো, জেনেছিলাম তখন দুঃখের রং শুধুই কালো। ভাবছি আর হেঁটে এগোনো কি যাবে? অসার বিবেক যেন ছেড়ে দিয়েছে হাল। ছদ্মবেশী সবাই মিষ্টি পাশার চালে ঠিক আখের গুছিয়ে নেবে সময় পেলে। সব কিছুই যে মেলে এই দেনা পাওনার হাটে, তবে ভালোবাসার নাকি স্টক ফুরিয়ে গেছে। হঠাৎ ধুলো মাখা লোটানো আঁচলের তলে দেখি আমার করুণ স্বপ্নগুলো অবহেলায় কাঁদে। হাত বাড়িয়ে কাছে আমায় ডাকে মনের খড়খড়ির ফাঁকে ফাঁকে। এইভাবেই শুরু আমার একলা বেলার কথা। বিয়ের পর 3টে বছর খুব উৎসাহ আনন্দের সাথে আমি আর আবির সেলিব্রেট করেছিলাম। তারপর তো সব কেমন একটা হয়ে গেল। জীবনটা সত্যিই খুব ইন্টারেস্টিং। হঠাৎ করে কখন যে কি হয় কে জানে। কত মানুষ আসে চলে যায়, পরিস্থিতি, পরিবেশ, পরিজন বদলে যায়, আমরা নিজেরাও বদলাই, অনেক নতুনভাবে নিজেকে খুঁজে পাই, আবার কখনো বা হারিয়েও ফেলি। এই সময় আর নিয়তির সাথে লুকোচুরি ধরাধরি খেলার নামই জীবন। হার জিতটা পুরোটাই মনের ব্যাপার। আসলটা হলো এগিয়ে চলা, নতুনকে জানা, বোঝা, শেখা, অনুভব করা, আলিঙ্গন করা। এই অ্যাটিটিউডটা না থাকলে জানি না একা নিজের মানসিক রিকভারি, চাকরি জীবনে উন্নতি আর অ্যাজ আ সিঙ্গল মাদার তুলিকে মানুষ করতে পারতাম কিনা একা। তুলি এখন বড় হয়েছে, আমরা একসাথে গান শুনি,
বই পড়ি, টিভি দেখি, শপিং করি। তুলি ওর সব ফিলিংস আমার সাথে শেয়ার করে। পড়াশোনা, অ্যাম্বিশন, বেস্ট ফ্রেন্ডের সাথে পার্টি থেকে স্কুলে অনির্বাণের প্রতি ক্রাশ। ও ছোটবেলা থেকেই কখনো আমাকে জিজ্ঞাসা করেনি ওর বাবার কথা। ও এখন বড় হয়েছে, সবই বোঝে। নিশ্চয়ই ওর মনের কোণে অনেক কৌতূহলী ঝড় তুলেছে অনেক সময়, হয়তো অনেক অভিমান, অনেক ভয়েড ও নাড়াও দিয়েছে, কিন্তু অদ্ভুতভাবে ও কোনো দিন কখনো আমাকে বুঝতে দেয়নি। ও আমাকে সব সময় সামলে রাখে। বারে বারে বিস্মিত হই ওর এই ম্যাচিউরিটি দেখে। সত্যি, দেখতে দেখতে কত বড় হয়ে গেল তুলি, অনেক কঠিন সময়কে পিছনে ফেলে। ওর সাথে আমার এই সম্পর্কটা আমার জীবনের অন্যতম সার্থকতা, সব থেকে বড় প্রাপ্তি। সময় ও অভিজ্ঞতার সাথে সাথে বুঝেছিলাম যে আমার নিজের জন্য বেঁচে থাকাটাও একটা বড় ব্যাপার। এই জগতে 8.7 মিলিয়ন স্পেসিসের মধ্যে মানুষ হয়ে জন্মানোটা কি চারটিখানি কথা? কত কিছু দেখার আছে, জানার আছে। কখনো আকাশের দিকে চেয়ে অসংখ্য তারার মাঝে একা হারিয়ে যেতে ইচ্ছে করে, আবার ইচ্ছে করে কখনো যেন কোনো এক সাগরের ঢেউ হয়ে ভেসে পড়ি, কোনো এক অজানা দ্বীপের তটে গিয়ে পৌঁছে আবার একটা নতুন অ্যাডভেঞ্চার শুরু করি। জীবনে একটু আগুন, মানে থ্রিল আর চ্যালেঞ্জটা খুব জরুরি। কখনো যেন মনে হতাশা না বাসা বাঁধতে পারে। কবি বলে গেছেন, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো। জীবনের সব হারিয়ে যাওয়ার মাঝে নিজেকে অনেকটাই খুঁজে পাওয়া যায়, কিন্তু আমি কিন্তু হারিয়ে যাইনি, এখনো অনেক পথ চলা বাকি। আপাতত এই হলো আমার একলা বেলার কথা।